আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ এবং স্বাভাবিক আছেন। আমরা প্রাথমিক শিক্ষক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার গণিতের চূড়ান্ত সাজেশন এর ব্যাপারে কথা বলছিলাম। আপনারা গত দুইটি পর্বে 1 থেকে 20 পর্যন্ত প্রশ্নের সমাধান দেখছেন। গত পর্বে দুইটা পর্বে আমি বলছিলাম যে সর্বমোট 100টি প্রশ্ন নিয়ে সাজানো হয়েছে এই সাজেশনটি, চূড়ান্ত সাজেশনটি। তো আমরা অলরেডি 20 পর্যন্ত প্রশ্নের সমাধান দেখে ফেলছি। আমরা 21 থেকে আজকে শুরু করব। তো যারা গত পর্বে দুইটি পর্ব মিস করে ফেলছেন তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সটি চেক করবেন, সেখানে দুইটা পর্বেরই লিঙ্ক দেওয়া থাকবে। এবং পরবর্তীতে যে পর্বগুলো আসতেছে সেগুলো যদি মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে আপলোড হওয়ার সাথে সাথে আপনারা সেটা পেয়ে যান। তো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের পর্বের শুরু, অর্থাৎ 21 নম্বর প্রশ্নটা, এর সমাধান কি হতে পারে। শিক্ষার্থীবৃন্দ, আপনারা 21 নম্বর প্রশ্নটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দেখুন, বলতেছে 2450 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে গুণ করলে আর কি সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ 2450 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা বানাইতে গেলে এর সাথে কত গুণ করা লাগবে। তো খুবই সিম্পল একটা প্রশ্ন। এটা সমাধান করার জন্য যেটা করবেন, 2450কে লসাগু এর মতন করে ভাগ করবেন। এটা কিন্তু ছোটবেলায় করে আসছেন, তো অনেকের মনে নাই। তো এখানে সর্বনিম্ন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় এটাকে, এটা জোড় সংখ্যা বিধায় সর্বনিম্ন 2 দিয়ে ভাগ করা যায়। তো 2 দিয়ে ভাগ করলে আসে 1 2 2 5 1225। আচ্ছা, এবার 1225কে আবারও ভাগ করব আমরা। সর্বনিম্ন কত দিয়ে ভাগ করা যায় দেখুন, এটাকে 2 দিয়ে ভাগ করা যায় না, কারণ বিজোড়। 3 দিয়ে ভাগ করা যায় না, কারণ ডিজিটগুলোর যোগফল আসছে 10। 10কে 3 দিয়ে ভাগ করা যায় না বিধায় এই সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে 5 দিয়ে ভাগ করা যাবে। 5 দিয়ে যদি ভাগ দিই তাহলে 5 দুগুণে 10, 4 5 20, 5 5 25, 245 আসে। আচ্ছা, 245কে আবার 2 দিয়ে ভাগ করা যায় না, কারণ বিজোড় এটি। 3 দিয়ে ভাগ করা যায় না, কারণ ডিজিটগুলোর যোগফল আসছে 11। 11কে 3 দিয়ে ভাগ করা যায় না বলে 245কেও 3 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে 5 দিয়ে যাবে আবারও, কারণ লাস্ট ডিজিট 5 আছে। তো 5 দিয়ে ভাগ করে দেখুন, 4 5 20 আর 45 থাকছে 5 9 45। আচ্ছা, 49 আসছে। আচ্ছা, এখন 49কে কিন্তু 7 দিয়ে ছাড়া আর ভাগ করা যায় না, তো 7 7 49। আচ্ছা, তাহলে 2450 আমি একটু ডিটেইলি করি। 2450 ইকুয়াল টু কি আসছে, 2 গুণ 5 গুণ, আচ্ছা, গুণ 5 গুণ 7 গুণ 7। এখানে একটু খেয়াল করুন, এখানে 5 এবং 5 কিন্তু জোড় আছে, 7 7 জোড় আছে, 2 কিন্তু একটা সিঙ্গেল আছে। এখন এই 2কে জোড়া বানাইতে গেলে এর সাথে আরেকটা 2 গুণ করা লাগবে, অর্থাৎ টোটাল 2450কে 2 দ্বারা গুণ করলেই গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। উত্তরটি হলো খ নাম্বার। আচ্ছা, আমরা 22 নম্বর প্রশ্নে যাচ্ছি। স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের সংখ্যা কয়টি? আচ্ছা, স্থূলকোণী ত্রিভুজ আঁকায় দেখা একটা, যদিও এখানে কলম দিয়ে আঁকাচ্ছি সুতরাং সুন্দর হবে না। এটা একটি স্থূলকোণী ত্রিভুজ ধরা যাক। এই স্থূলকোণী ত্রিভুজের 3টা কোণ আছে, দেখুন, একটা কোণ, একটা কোণ আর একটা কোণ। তো স্থূলকোণ মানে 90 ডিগ্রির চেয়ে বড় কোণ। 90 ডিগ্রির চেয়ে বড় কোণ কয়টা আছে? এই একটা মাত্র 90 ডিগ্রির চেয়ে বড় কোণ আছে। আর এই দুটো কিন্তু সূক্ষ্ম কোণ। দেখুন, সূক্ষ্ম মানে ছোট ছোট, আর স্থূল মানে মোটা কোণ। তো এটা মোটা কোণ আর বাদ বাকি দুইটা কিন্তু সূক্ষ্ম কোণ। তাহলে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের সংখ্যা হলো একটি। 23 নম্বর প্রশ্নটি দেখে নেওয়া যাক। দেখুন, বলতেছে 2 3 5 13 21 34। আচ্ছা, এখানে একটা শব্দ মিসিং আছে, আমি বলে দিচ্ছি সেটা কি। আমি ধারাটি আবার লিখতেছি। 2 3 5, 5-এর পরে 8 মিসিং আছে, 8 13, প্রশ্নটিতে ভুল আছে আর কি এক কথায়। তারপর 21, তারপর 34। এর পরবর্তী সংখ্যাটি কত সেটা চাইছে। তো এটি কি ধারা, এটা অনেকেই জানেন, যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছে। এটা একটা ফিবোনাচ্চি ধারা। অনেকে ফিবোনাচ্চি বলে, ফিবোনাক্কি বলে, যেটাই বলুক না কেন। এই ধারার বৈশিষ্ট্য হলো প্রথম দুইটি সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে। আচ্ছা, আবার যদি এই দুইটা যোগ করি তাহলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে। আবার যদি 5 আর 8 যোগ করি তাহলে এই পরবর্তী সংখ্যাটি 13 পাওয়া যাবে। এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে, অর্থাৎ 2 5 যোগ করলে 5 পাওয়া যায়। ঠিক একইভাবে 5 আর 3 যোগ করলে 8 পাওয়া যায়। ঠিক একইভাবে 8 5 যোগ করলে 13 পাওয়া যায়। তাহলে আমরা এই সংখ্যাটি, এখানকার এই সংখ্যাটি পাবো হলো এই দুইটি যোগ করে 21 আর 34। তো 21 আর 34 যদি যোগ করি তাহলে হয় 4 আর 1 5, 3 আর 2 5, 55। পরবর্তী সংখ্যাটি আসছে 55। মনে রাখবেন, ধারাটি ফিবোনাক্কি ধারা। অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, শুধু প্রাইমারিতে না, সকল পরীক্ষার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্নে যাচ্ছে। 24 নম্বর প্রশ্নটি দেখুন, সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি?
প্রথম পর্বে সম্ভবত আমি বলছিলাম যে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাতগুলো মুখস্থ থাকা লাগবে আপনাদের, তাহলে যে কোনো সমকোণী ত্রিভুজ রিলেটেড যে প্রশ্নই পাবেন না কেন সেটা খুব সহজে মানে দেখার সাথে সাথে উত্তর করে দিতে পারবেন। তো আমি বাহুগুলোর অনুপাত আবারও লিখে দিচ্ছি, 1, তারপরটা হবে 1, তারপরটা হবে 1 1 √2, আচ্ছা তারপরটা হবে 1 √3 2, আচ্ছা মাঝখানে ইস্টু আছে, আচ্ছা তারপরটা আছে 3 4 5, এই যে এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। তারপরটা হলো 5 12 13, আচ্ছা এগুলো হলো অনুপাত। তার ভিতরে এই জিনিসটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, বলছে এটা সব থেকে বেশি বার আসে। তো এখানে দেখুন লাস্টের যেগুলো আছে এই √2, তারপরে এই 2, তারপরে হলো এই 5, তারপরে হলো 13, এগুলো কিন্তু অতিভুজ। বাদ বাকি দুইটা, প্রথম যে দুইটা এটা হলো লম্ব আর ভূমি, মনে রাখবেন। তো এখানে কোনটা আছে অপশনের ভিতরে দেখুন, 13 12 এবং 5, এটা ছাড়া আরেকটাও নাই। তো এখানে ক নম্বরটা উত্তর। আমরা 25 নম্বর প্রশ্নে যাচ্ছি। যদি 15 জন ছাত্র ইংরেজিতে গড়ে শতকরা 80 নম্বর পায় এবং 10 জন ছাত্র গড়ে 90 নম্বর পায়, তাহলে 25 জন ছাত্রের শতকরা হিসেবে গড় নম্বর কত? আচ্ছা একটু খেয়াল করেন, যদি 15 জন ছাত্র ইংরেজিতে গড়ে শতকরা 80 নম্বর পায়, মানে 15 জন প্রতিজন 80 নম্বর করে পাইছে, তাহলে 15 জনের মোট নাম্বার কত সেটা বের করতে গেলে 15 গুণ 80 করা লাগবে। আচ্ছা মোট নাম্বারটা হলো 8 15 120 হয়, 120 লিখলাম, এখানে একটা শূন্য বাকি ছিল, 1200। আচ্ছা ঠিক একইভাবে 10 জন ছাত্র আবার গড়ে 90 নম্বর পাইছে, অর্থাৎ 10 জনের প্রত্যেকে এক একজন করে 90 করে পাইছে, তাহলে 10 জনের মোট নাম্বার হবে 10 গুণ 90। যদি এটা গুণ করি তাহলে 900 হয়। আচ্ছা তার মানে এই যে 10 একবার ছিল 10 জন আর একবার ছিল 15 জন, তার মানে মোট হলো 25 জন। তাহলে 25 জন এর মোট নাম্বার হলো, এই দুইটা এবার যোগ করবো আমরা। আচ্ছা 900 আর 1200 যোগ করলে 2100 হয়। এখন 25 জনের মোট নাম্বার হলো 2100, তাহলে এক একজন কত করে পাইছে? তাহলে অবশ্যই আপনারা পারবেন 2100কে 25 দিয়ে ভাগ করতে হবে। 2100কে যদি 25 দিয়ে ভাগ করি, এটা একটু ক্যালকুলেশন করে নেবেন আপনারা। 2100কে 25 দিয়ে ভাগ করলে 84 পাওয়া যায়, উত্তরটি হলো 84। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ 26 নম্বর প্রশ্নে দেখুন, ভাজক ভাগফলের 10 গুণ, ভাজক 0.5 হলে ভাজ্য কত? আচ্ছা এখানে বলে দিচ্ছে যে ভাজক হলো ভাগফলের 10 গুণ। তো ভাগফলটাকে আমরা ধরে নিই, ভাগফল সমান x ধরে নিলাম, তাহলে ভাজককে আমরা পাবো হলো, ভাজক যেহেতু হবে ভাগফলের 10 গুণ, তাহলে 10x পাবো হলো ভাজক। এখন আবার বলতে দিচ্ছে ভাজক হলো 0.5, তার মানে আমরা যে ভাজক 10x পাইছি, এটা 10x, এটা হলো 0.5। আচ্ছা তাহলে x সমান কি পাচ্ছি আমরা? 0.5 ভাগ 10, তাহলে x সমান আমরা পাচ্ছি 0.5কে যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে জাস্ট কি ঘটে, এই দশমিকটা হলো এক ঘর বামে সরে যায়, তার মানে এই দশমিকটা জাস্ট এইখানে চলে আসবে। আচ্ছা তার মানে আমরা এই সংখ্যাটা পাচ্ছি 0.05। আচ্ছা এটা হলো আমরা x পাইলাম। x কি ছিল? x ছিল হলো ভাগফল ছিল x, অর্থাৎ ভাগফলকে পাইছি 0.05 এবং ভাজক আমাদের এখানে দেওয়া আছে 0.5। তো ভাজক এবং ভাগফল যদি গুণ করা হয় তাহলেই ভাজ্য পাওয়া যায়। আমাদের ভাজ্যটা ছিল ওদের প্রশ্নের চাহিদা, তো আমরা ভাজ্যটা বের করতেছি ভাজক এবং ভাগফলটাকে গুণ করে। ভাজক হলো 0.5 গুণ ভাগফল হলো 0.05। আচ্ছা 5 5 25 আসে। এখন খেয়াল করুন দশমিকের পরে কয়টা ডিজিট আছে? গুণের ক্ষেত্রে যেটা করতে হয়, দশমিকের পরে মোট কয়টা ডিজিট আছে সেটা গুনতে হয়। দশমিকের পরে প্রথম অংশে এখানে একটা ডিজিট আছে আর এখানে দুইটা ডিজিট আছে, মোট 3টা ডিজিট আছে দশমিকের পরে। তো আমরা ভাগফলেও আমাদের গুণফলেও সর্বমোট 3টা ডিজিটের আগে দশমিক থাকা লাগবে। তো একটা ডিজিট গেল, আর একটা ডিজিট আমরা শূন্য দিয়ে পূরণ করব, তারপরে এখানে দশমিক দিব। আচ্ছা তারপরে আমরা একটা দশমিকের আগে একটা শূন্য দিয়ে দিতে হয় যেন দশমিকটা আর কি দৃশ্যমান থাকে। তো উত্তরটা হলো 0.025 এটা, এই যে। আচ্ছা 27 নম্বর প্রশ্নে যাচ্ছে, কত মেগাবাইটে 1 গিগাবাইট? আচ্ছা এটা একটু বুঝাই আমি। বাইটকে যদি 1024 দিয়ে গুণ করি তাহলে পাওয়া যাবে কিলোবাইট, সংক্ষেপে লিখি। আচ্ছা কিলোবাইটকে যদি আবার 1024 দিয়ে গুণ করি তাহলে পাওয়া যাবে হলো
মেগাবাইট। আচ্ছা, মেগাবাইটকে যদি আবার 1024 দিয়ে গুণ করি তাহলে পাওয়া যাবে গিগাবাইট। তো বলে দিচ্ছে কত মেগাবাইটে 1 গিগাবাইট, 1024 মেগাবাইটে 1 গিগাবাইট। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাচ্ছি, 28 নম্বর প্রশ্ন। আচ্ছা, 28 নম্বর প্রশ্নে এখানে টাইপিংয়ে একটু মিস্টেক আছে, আমি একটু বুঝিয়ে দিই। এখানে একটা বাই আছে আর এখানেও একটা বাই আছে। আচ্ছা, আমি একটু লিখে দেখাই। x মাইনাস 1/x ইকুয়াল টু 2, এটা হলো দেওয়া আছে। আর আমাদের বের করতে হবে হলো x টু দি পাওয়ার 4, এখানে x4 ইকুয়াল মানে জিনিসটা দিয়ে x টু দি পাওয়ার 4 বোঝাচ্ছে। আচ্ছা, তারপরে প্লাস 1 আর এটাও x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 এটার মান চাইছে আমাদের। আচ্ছা, তো আমরা দেওয়া আছে থেকে করব। দেখুন দেওয়া আছে যেটা, সেটা হলো x মাইনাস 1/x ইকুয়াল টু 2, এটার উভয় পাশে যদি আমি হোল স্কোয়ার করে দিই, উভয় পাশে যদি হোল স্কোয়ার করে দিই তাহলে প্রথম বাম পাশে x মাইনাস 1/x হোল স্কোয়ার আসতেছে। তো এটা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র ফেলাবো আমরা, a স্কোয়ার মাইনাস 2a তারপর হলো b প্লাস b স্কোয়ার অর্থাৎ 1/x এর হোল স্কোয়ার, আর সমানের পরে আসতেছে 2 এর স্কোয়ার মানে 4। সমানের আগের অংশটুকু আবার করব, x কেটে যায়। আচ্ছা, x স্কোয়ার আর এই অংশটা লিখবো প্লাস 1/x এর হোল স্কোয়ার করলে 1/x স্কোয়ার হয়। আর এইখানে যে -2টা ছিল এটা সমানের পর নিয়ে যাব, অর্থাৎ সমানের পরে 4 ছিল আর এখানে -2 পাশে চলে গেলে +2 হয়ে যায়। আচ্ছা, তো এখানে আমরা x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এটা থাকলো, সমানের পরে আসছে 6। খেয়াল করুন, সমানের আগের টুককে আবারও হোল স্কোয়ার করবো, সমানের পরের টুক আবারও হোল স্কোয়ার করবো, সেম প্রসেসটা আবারও করবো, a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা। তো a স্কোয়ার প্লাস 2a b প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 36 আসতেছে এখানে। তো দেখুন এখানে a স্কোয়ারের x স্কোয়ারের হোল স্কোয়ার করলে x4 আসে, আর এখান থেকে x স্কোয়ার কেটে যায়। আর এখানে দেখুন এই অংশটা লিখবো আমরা 1/x স্কোয়ারের হোল স্কোয়ার করলে 1/x টু দি পাওয়ার 4 আসে। আর এই যে +2, এই +2টা আমরা সমানের ওই পাশে নিয়ে যাব। সমানের ওই পাশে ছিল 36 আর +2 পাশে আসলে -2 ইকুয়াল টু হচ্ছে 34। তো বুঝতেই পারছেন x4 প্লাস 1/x4 ইকুয়াল টু 34 আসতেছে। এটা হলো আমাদের উত্তর। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 29 নম্বর প্রশ্নটা দেখুন, এক দোকানদার 12.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। যে মূল্য দিয়ে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার চাইতে 30 টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয় মূল্যের উপর 25% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? আচ্ছা, এই প্রশ্নটা অনেক বড় একটা প্রশ্ন যদি করা হয় অঙ্কটা, তো আমি একেবারেই শর্টকাটে শেখাচ্ছি। এটা আপনারা অপশন দিয়ে ট্রাই করবেন। অপশন দিয়ে ট্রাই করবেন কীভাবে দেখুন, এখানে প্রথম ক নম্বর অপশন আছে 80। তো যেটা করবেন, 80 টাকাটা যদি আমাদের ক্রয় মূল্য হয় তাহলে 12.5% ক্ষতিতে বিক্রি করছিল প্রথমে। আচ্ছা, 12.5% এটার অর্থ কি বলে দিই। 12.5% কিন্তু 8 ভাগের 1 ভাগ আসে, কারণ 12.5 এটাকে যদি 12.5% এই জিনিসটাকে যদি ভাঙা হয় আর ভগ্নাংশে প্রকাশ করা হয় তাহলে এটা আসে। তো 12.5 আর 100 এই দুইটা যদি কাটাকাটি করা হয় তাহলে কিন্তু 1/8 আসে। 1/8 অর্থাৎ 12.5% মানে 8 ভাগের 1 ভাগ। এখন 80-র 8 ভাগের 1 ভাগ কত আসে? 80কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে 10 আসে। 80-এর 8 ভাগের 1 ভাগ হলো 10 টাকা। তার মানে 80 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে 12.5% ক্ষতিতে যখন বিক্রি করছিল তখন আসলে সেটা 70 টাকায় বিক্রি করছে, 10 টাকা কম মূল্যে বিক্রি করছিল। তার মানে আমার কেনা ছিল 80 টাকায়, আমি বিক্রি করছি 70 টাকায়, 10 টাকা আমার ক্ষতি হলো। আচ্ছা, এখন বলা হচ্ছে তার চাইতে, অর্থাৎ আমি বিক্রি করছিলাম কত? 70 টাকায়। 70 টাকার থেকে যদি 30 টাকা বেশি মূল্যে বিক্রি করা হয় তার মানে তখন আমার বিক্রয় মূল্য আসছে 100 টাকা, কারণ 70 যোগ 30 সমান 100 টাকা। তো এই 100 টাকায় আমি বিক্রি করছি, এখন 30 টাকা বেশি মূল্যে বিক্রি করছি মানে 100 টাকায় বিক্রি করছি। তাহলে আমার লাভ কত হয়েছে? আমার লাভটা 25% এখানে হবে। আমি দেখবো আমার লাভ 25% কিনা, তাহলে আমাদের এই ক নম্বর অপশনটা উত্তর হবে। আচ্ছা, আমি ক্রয় করছিলাম কত টাকায়? ক্রয় মূল্য ছিল 80 টাকা, ধরে নিচ্ছি আমি ক নম্বর অপশন থেকে, আর বিক্রি করছি 100 টাকায়, তার মানে আমার লাভ হয়েছে হলো 20 টাকা। এখন
এই 20 টাকা কি 80-র 25%? দেখি আমরা 80 গুণ 25%, যদি উত্তর 20 আসে তাহলে 80 হলো উত্তর। আচ্ছা, 80 গুণ 25% মানে 25/100। আচ্ছা, এটা যদি কাটাকাটি করা হয়, একটু 0 0 কেটে যায়। আচ্ছা, এখানে 4 হয় আর এখানে 5 হয়, 5 দিয়ে 25কে কাটলে 5 হয়। এই 4 আর এই 5 গুণ করতে হবে, 4 5 20। দেখুন মিলে গেছে, তার মানে আমাদের উত্তরটি হলো 80%, 80 টাকা ক্রয় মূল্য ছিল। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 30 নাম্বার, 32-এর 2 ভিত্তিক লগারিদম কত? আচ্ছা, 2 ভিত্তিক এই কথাটা যখন আসে তখন বুঝতে হবে লগের বেজ হলো 2। তো আমি একটা লগ লিখি, লগ লিখে এর বেজ দিলাম হলো 2 ভিত্তিক বলছে বলে বেজ দিলাম 2। এবার চাইছে কি 32-এর, সুতরাং আমরা log 2 32 এটা লিখব। আচ্ছা, এটাকে এবার যেটা করব, আমাদের যেটা করতে হয় লগের বেজ যেটা থাকে আমাদের এইখানের সংখ্যাটাও সেটা বানাইতে হয়। লগের বেজ এখানে 2 আছে, তো আমরা log বেজ 2 দিলাম। এখানেও আমি বলছি 32কে আমাদের 2 বানাইতে হবে। এখন 32 ছিল, আমরা লিখছি হলো 2, তাহলে 2 এর পর কত লিখলে এটা আর এটা সমান হবে? 2 এর পর কত লিখলে, 2 এর পর 5 লিখলে 32 আসে। তো ওরা লিখছিল 32, আমাকে 2 বানাইতে হবে কারণ বেজ ছিল 2, অর্থাৎ বেজ আর এই সংখ্যাটা মিলাইতে হয়। তো 2 লিখলে তো হবে না, আমাদের ছিল 32, 2কে আমরা 32 বানাবো কীভাবে? পাওয়ার 5 দিয়ে, যার কারণে এখানে পাওয়ার 5 দেয়া। তো 2 এর পর 5 করলে 32 আসে। এখন এই 5টাকে শুরুতে নিয়ে আসতে হয়, এই 5টাকে লগের আগে নিয়ে আসতে হয় এই জায়গাটায়। আচ্ছা, তো 5কে লগের আগে নিয়ে আসলাম, পাওয়ার যেটা থাকে সেটা লগের শুরুতে চলে আসে, তারপরে log 2 আর এখানে 2 থাকে। তো এখন এই যে log 2 টু বেজ আর এই সংখ্যাটা মিলে গেল, মিলে গেলেই সেটার মান চলে আসে 1। 5 মাঝখানে গুণ আছে, গুণ, আর log 2 এর মান হলো 1, তো 5 × 1 মানে 5। তো উত্তরটি হলো খ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তৃতীয় পর্বটি শেষ করলাম। এখানে 21 থেকে 30 নম্বর পর্যন্ত প্রশ্নের সমাধান করে ফেলছি। আমরা ইনশাল্লাহ 31 থেকে 40 পর্যন্ত প্রশ্নের সমাধান খুব শীঘ্রই করব এবং সেটি খুব দ্রুতই আপলোড করা হবে। এজন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিয়ে নোটিফিকেশন অন করে দিবেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।